মার্দিয়া মমতাজের একটা ফটো কার্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হইচই শুরু হয়েছে। আলোচনা সমালোচনা, যুক্তি পাল্টা যুক্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই বিষয়টা নিয়ে আজকে দেখলাম কাজী জেসিন তিনি তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন। সেখানে তিনি বিস্তারিত লিখেছেন, বেশ বড় একটা লেখা, পড়লাম মনোযোগ দিয়ে। তার আগে মার্দিয়া মমতাজের ফটো কার্ডটা কি ছিল সেটা একটু জানি আমরা। আপনারা জানেন দীর্ঘদিন ধরেই মার্দিয়া মমতাজ ইনি জামাত ইসলামের একজন মুখপাত্র হয়ে কাজ করেন, টকশোতে কথা বলেন এবং তার যে ক্ষুরদার মেধা, যে তুখর যুক্তি, এই যুক্তির কাছে এসে অন্যান্য দলের যে সমস্ত টকশকার যারা আসেন তারা সেখানে অনেকটা নাস্তানাবুদ হয়ে যান, তার কথার যুক্তি দিতে পারেন না। যখন দিতে পারেন না তখন কাজী জেসিন তাদের পক্ষ হয়ে মার্দিয়া মমতাজকে ডিল করতে যায়। এগুলো আমরা অনেকবার দেখেছি এবং টকশোতে সবসময় মার্দিয়া মমতাজের বিপক্ষে তিনজন থাকেন। একজন থাকেন সরাসরি বিএনপির নেতাকর্মী, একজন থাকেন বামপন্থী নেতাকর্মী, আর একজন কাজী জেসিন নিজেই। এবং সোশ্যাল মিডিয়ায় এই কথাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে ফ্যাসিস্ট আমলের ফারজানা রূপা, মিথিলা ফারজানা, নবনীতা চৌধুরী এবং চ্যানেল আই এর যে সমা ইসলাম ছিল, এই চারজন মিলেই কিন্তু শেখ হাসিনাকে সমস্ত দিক দিয়ে, তার লজিস্টিক সাপোর্ট দিয়ে, তার বয়ান উৎপাদন করে দিয়ে, তার অবৈধ কাজগুলো এড়িয়ে গিয়ে এবং ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভালো কাজকে ব্যাপকভাবে সামনে এনে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল। এবং বলা হয়ে থাকে যে শেখ হাসিনা যে 17 বছর ক্ষমতা দীর্ঘায়িত করতে পেরেছিল এবং ফ্যাসিস্ট হয়েছিল, এইটার মূল যদি অনুসন্ধান করতে যাওয়া যায় তাহলে খুঁজতে খুঁজতে এই চার মহিলার কাছে যে পাওয়া যাবে। কারণ এরাই সমস্ত নারীদেরকে, ওই সময় কিন্তু প্রচুর নারী নির্যাতন হয়েছে। বদরুল খাদিজার কথা আপনাদের মনে আছে, তারপরে মিন্নি, এদের কথা মনে আছে, তারপরে তন্নির কথা মনে আছে। এগুলো সব আপনারা এরকম অসংখ্য নাম না জানা অসংখ্য নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। এগুলো সবগুলোকে ধামাচাপা দিয়েছে হচ্ছে এই মহিলা কয়জন। ভারত থেকে তসলিমা নাসরিন বুদ্ধি দিত, সেই বুদ্ধিতে এরা এইখানে এইগুলো বাস্তবায়ন করত। অর্থাৎ তার বেলায় নারী নির্যাতিত যতই হোক কোনো কথা নেই। মূলত এটা আসলে একটা ধান্দাবাজির দোকান। যে যত বেশি নারী অধিকারের কথা বলবে বুঝতে হবে এখানে একটা ধান্দার দোকান আছে, ওর পিছনে একটা ধান্দাবাজি আছে। তো যাই হোক, এইটা ওরা করেছে। কাজী জেসিনও ঠিক এই সময় এসে ওই ভূমিকাটা পালন করেছে। অনেকেই বলছে এটা যে অর্থাৎ ওই মিথিলা ফারজানাদের যে চারজনের নাম বললাম, ওদের আত্মা কাজী জেসিনের ভিতরে এসে এই আধুনিক যুগে এসে ভর করেছে এবং কাজী জেসিন একাই ওই চারজনের ভূমিকা এখন পালন করছে। মার্দিয়া মমতাজ তার ফটোকার্ডে তিনি একটা ঘোষণা দিয়েছেন যে কাজী জেসিনের টকশোতে তিনি আর যাবেন না, অর্থাৎ বয়কট করেছেন। কারণ উপর্যুপরি একজন মানুষকে ডেকে নিয়ে গিয়ে যখন অপমান অপদস্থ করা হয় তখন তার এছাড়া আর কোনো উপায় থাকে না। আমরা দেখেছি 71 চ্যানেলে তৎকালীন বিএনপির অনেক নেতাকর্মী, বিশেষ করে আমাদের শামসুজ্জামান দুদু ভাই, আসাদুজ্জামান রিপন ভাই, এরা কিন্তু বয়কট করেছিল শেষে এসে, কারণ উপায় ছিল না। এরা ডেকে নিয়ে গিয়ে যেভাবে অপমান অপদস্থ করত, সমা ইসলাম তো সবচেয়ে বেশি অগ্রসর ছিল, সে তো সরাসরি আক্রমণই করে বসতো, ঝগড়া করত বিএনপির নেতাকর্মীদের সাথে। আর ওই সময় তো জামাতকে কেউ ডাকতো না, জামাত ওখানে পুরাপুরি নিষিদ্ধ ছিল। আর 71 চ্যানেলের ওই যে তিনজন, ওই তিনজন কি করতো, কুযুক্তি দিয়ে অপকথা টেনে এনে, মানে যে কথাটা ওখানে প্রযোজ্য না সেইটা এনেও তাকে দাবিয়ে রাখার চেষ্টা করত। কাজী জেসিনকেও আমরা সেটাই দেখেছি। এই চারজনের কাছ থেকে শিক্ষা নিয়ে কাজী জেসিন একাই এই চারজনের ভূমিকা পালন করছে। মার্দিয়া মমতাজ তাকে বয়কট করার সিদ্ধান্ত নেয়ার পরে কাজী জেসিন তার এই ফেসবুক পোস্টে দাবি করছেন যে নারী অধিকারের কথা আমি বলেই যাব। জামাত ইসলামের নেতার নেতৃত্বে তারা রাজনীতি করবে, তারা নারীদের ব্যাপারে, যেহেতু তারা নারীদের ব্যাপারে কোনো কথা বলে না, তারা নারীদের কোনো অধিকার দেবে না, সুতরাং আমাকে এখানে কেউ দাবাতে পারবে না। তার এই হচ্ছে তার যুক্তি। আসলে কি তাই? কাজী জেসিন, আপনার কাছে প্রশ্ন, এই যে 5 আগস্টের পর থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের হাতে 81টি ধর্ষণের ঘটনা ঘটেছে, আপনি কয়টা ধর্ষণ নিয়ে মুখ খুলেছেন, কথা বলেছেন? আপনার টকশো তন্ন তন্ন করে খুঁজেও একটা বিষয় আমি খুঁজে পাই নাই
কেউ খুঁজে পায় নাই। আমরা তো সরাসরি আপনার টকশো দেখি, আপনি নারী অধিকারের কথা বলেন, আগেই বলেছি এইটা হচ্ছে ভণ্ডামির একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ। আপনি বলছেন নারী অধিকারের প্রতি আপনি আপনার জীবন দিয়ে দিবেন, তবুও নারীর অধিকার আপনি প্রতিষ্ঠা করেই ছাড়বেন। এইটা আপনার স্রেফ দ্বিচারিতা ছাড়া অন্য কোনো কিছুই নয়। কারণ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে আমরা দেখেছি এই নির্বাচন, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবার পর থেকে ছাত্রদল, যুবদল, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, জামাত ইসলামের যে সমস্ত মা বোনেরা বিভিন্ন জায়গায় ভোট চাইতে গিয়েছে, তাদেরকে পেটের উপরে লাথি মারা হয়েছে, বয়স্ক মহিলাদের তাদের হিজাব ধরে টানাটানি করা হয়েছে, বোরকা ধরে টানাটানি করা হয়েছে, তাদেরকে কোপ দিয়ে মাথা কেটে ফেলা হয়েছে। এই ঢাকা 10 আসনে কোপ দিয়ে মাথা কেটে ফেলানো হয়েছে। কই আপনি কোনোদিন আপনার চ্যানেলে এইটা নিয়ে টু শব্দটি করেছেন? একটা শব্দ আপনি উচ্চারণ করেন নাই। বরং আমরা আপনাকে সোচ্চার হতে দেখেছি কখন? যখন ওই পটুয়াখালীর কোনো এক জামাত নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বা মানে পতিতা বা এই জাতীয় একটা শব্দ বলেছিল, যদিও তিনি রূপক অর্থে এই কথাটি বলেছিলেন এবং পরবর্তীতে তিনি এর জন্য ক্ষমাও চেয়েছেন। আপনার লম্পঝম্প আমরা সেদিন দেখেছি। কিন্তু তার আগে যতগুলো ঘটনা ঘটেছে আপনি একটা কথাও বলেন নাই, চুপ ছিলেন, একদম চুপ ছিলেন। এমনকি সর্বশেষ আপনার দ্বিচারিতা যেখানে দেখলাম, সেখানে সামান্তা শারমিন এসেছিল আপনার ওই টকশোতে। আমরা দেখলাম জামাত তাদের যে 12-13 জন সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিল, এখানে একজন শহীদের মাকে দিয়েছিল। আপনি সেখানে এটাকে প্রশংসা করা তো দূরের কথা, আপনি না নারী অধিকারের জন্য উদ্গ্রীব। আপনার বিএনপির পক্ষ থেকে তো শহীদের মাকে দেয়া হয় নাই, শহীদ পরিবারের কাউকে দেয়া হয় নাই, এমনকি মীর মুগ্ধকেও দেয়া হয় নাই। সেখানে আপনি এটা প্রশংসা না করে আপনি সামান্তা শারমিনের কাছে প্রশ্ন করছেন যে শহীদ পরিবারের থেকে একজনকে এমপি বানালো, এটা কি খুব বেশি দরকার ছিল? এটা কি উনি এখানে এসে কি কোনো ভূমিকা পালন করতে পারবে? এটা কি এটা রাজনীতি নয়? মানে আপনি যেভাবে আপনার স্বভাব সুলভ ভঙ্গিতে, অর্থাৎ একটা ভালো বিষয়কে, একটা বৈধ বিষয়কে আপনি টেনে টুনিয়ে ইনিয়ে বিনিয়ে আপনার কথার মায়ের পেছে জিহবাকে মুখের ভিতরে চারপাশে ঘুরিয়ে পেঁচিয়ে সেটাকে আপনি বিতর্কিত করার চেষ্টা করেছেন। অবশ্য সামান্তা শারমিন সেখানে ভালো একটা জবাব দিয়েছে, আপনি সেখানে সুবিধা করতে পারেন নাই। এই হচ্ছে আপনার নারী নীতি, এই আপনি নারীবাদী। আপনি আসলে মূলত সবচেয়ে সিলেক্টিভ নারীবাদী হচ্ছে আপনি। আগেই বলেছি, আমরা এর সাক্ষী, জনগণ এটি দেখেছে। আপনি নিরপেক্ষতা হারিয়েছেন। অনেক সময় আমরা দেখেছি যে এই আপনার অনুষ্ঠানে যারা অতিথি থাকেন, তারা যখন জামাতের নেতার কথার কাউন্টার দিতে পারেন না, কারণ অপকর্ম তো হচ্ছে, প্রচুর প্রচুর অপকর্ম হচ্ছে। বললাম 81টি ধর্ষণের ঘটনা ঘটেছে এই 5 আগস্টের পর থেকে পর্যন্ত, এই সবগুলো করেছে আপনার দলের লোকজন। তারপরে 277টি হত্যাকাণ্ড ঘটেছে, 277টি, সবগুলো নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, নিজেদের ভিতরে দলীয় অন্তকন্দলে চাঁদাবাজিকে কেন্দ্র করে, ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে। আপনি কোনোদিন এই বিষয় নিয়ে আপনার টকশোতে কথা বলেছেন? বলেন নাই তো। সুতরাং আপনি ফেসবুক পোস্টে এসে আপনি আপনার নিজের ভালোগিরি জাহির করলে জনগণ এগুলো দেখে না? জনগণ তো বোকা না, জনগণ তো কানা না, অন্ধ না, তারা প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে অনুসরণ করে, আপনাকে দেখে আপনি কি করছেন, আপনি কি করতে যাচ্ছেন, আপনার জিহবার মায়ের পেছে আপনি কোন কথাকে কোন দিকে ঘোরাতে চাচ্ছেন, আপনি কোন দিকের স্রোত কোন দিকে ঘুরিয়ে দিতে চাচ্ছেন, কোন দিকের বাতাস আপনি কোন দিকে ঘুরিয়ে দিতে চাচ্ছেন, কোন হালের পানি কোন দিকে আপনি জোড়া দিতে চাচ্ছেন, এগুলো জনগণ বোঝে, জানে। সুতরাং আপনি এখানে যতই ফেসবুক পোস্টে আপনি আপনার সাধুগিরি, আপনার ভালোত্ব ফোটাতে চান, এটা কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস করার কোনো কারণ নাই, কোনো কারণ থাকতে পারে না। জনগণ যখন আপনাকে আপনার উচিত জবাব দেবে, তখন এইটাকে আপনি আবার একটা বিশেষ বাহিনী, এ ফোর্স সে ফোর্স আপনাকে গালিগালাজ করছে। আপনি গালিগালাজের দেখেছেন কি আপা? গালিগালাজ তো আপনাকে, ওখানে আমি আপনার পোস্টটা দেখলাম, ওখানে কেউ গালিগালাজ করে নাই, বরং প্রত্যেকেই যুক্তি তুলে ধরেছে। আপনি যুক্তি তুলে ধরাকে যদি গালিগালাজ বলেন, এই যে আমরা এখানে একটু কথা বলি, আমাদেরকে মেসেঞ্জারে যে ভাষায় গালিগালাজ করা হয়, মেসেজ পাঠিয়ে, ভয়েস মেসেজ পাঠিয়ে, এই গালিগালাজ যদি আপনি শুনতেন, কিয়ামত পর্যন্ত আপনি সেটা মনে রাখতেন। চাইলে আমি সবগুলো গালিগালাজের ভয়েস রেকর্ডগুলো আমি রেখে দিয়েছি, আপনাকে শোনাতে পারি। সুতরাং
মার্দিয়া মমতাজ যে সিদ্ধান্ত নিয়েছে এটা আপনার কারণে, আপনি আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন। তার এই দাবি মোটেই অমূলক নয় বলে আমরা মনে করি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টস করে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।